আমাদের দেশের সব নারী সেটা জানেন। ধর্ষণটা আটকানোর জন্য আমরা কি আমাদের মনে হয় এখন চিন্তা করার সময় এসেছে যেটা কেন হচ্ছে। ধর্ষণ করে খুন না খুন করে ধর্ষণ। প্যারেন্টিংটা কিরকম হওয়া উচিত ছেলে সন্তানের ক্ষেত্রে? মেয়েদের কিন্তু ধর্ষণ আর ডোমেস্টিক ভায়োলেন্সের বাইরে আরো অনেক সমস্যা আছে, দয়া করে একটু সেগুলোর দিকে দিকপাত করবেন। মেয়েরা প্রিভিলেজড, ছেলেরাও যে ডিপ্রাইভড বহুকাল ধরে। বিয়ে কনসেপ্টটা নিয়ে তোমার কি মত? বিয়ে করা মানে একজন প্রোভাইডার খুঁজে পাওয়া, আবার অসম্মান নিয়ে ছেলে বা মেয়ে আমি কাউকে থাকতে বলি। একটা সময় ছিল একটা প্রেমে একটা হাত ধরাই বিরাট ব্যাপার, একদম একটা চুমু খেয়েছে মানে তো সাংঘাতিক ব্যাপার। আজকের দিনে দাঁড়িয়ে একটা সম্পর্ক 5 বছর টিকছে মানে তো প্ল্যাটিনাম জুবিলি। ট্রোল যারা করেন না তারা বেসিক্যালি নিজেদের মানসিকতাটা প্রকাশ করে। আমার কিন্তু খুব কিছু আসে যায় না। আজকে আমি যার সঙ্গে কথা বলবো আমার তো ভীষণ পছন্দের মানুষ, নন্দিনী ভট্টাচার্য। নন্দিনীদিকে নিয়ে যখনই যেখানে কোথাও মানে পড়তে গেছি বা কোনো অন্য ইন্টারভিউ শুনেছি, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে নন্দিনীদির পরিচয় বলা হয়েছে মেল অ্যাক্টিভিস্ট। কিন্তু আমার তো নন্দিনীদির সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে, নন্দিনীদি তুমি তো সমাজকর্মী, আমার মনে হয় বেটার এটা বলাটা। তো সমাজ সংস্কারক আর সমাজকর্মীর একটা তফাৎ আছে। তো কিন্তু সমাজকর্মীদের একটা দায়িত্ব তো থাকে সমাজ সংস্কারের জন্য। তো তোমার কি মনে হয় কোন কোন জায়গাগুলো সংস্কার করা উচিত সমাজে? শুভেচ্ছা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই যারা ওপাশে আছেন, তোমাকেও জানাতে চাই আমার ডাকার জন্য। কিন্তু সমাজ সংস্কারক না, ওই ব্যাপারটা না প্রথমেই হয় না। আজকে যাদের বলা হয় সমাজ সংস্কারক সবাই নমস্য ব্যক্তি, প্রণম্য ব্যক্তি, কারণ তাদের কাজটা অনেক পরের থেকে মানে বোঝা গেছে যে তারা সমাজকে একটা দিশা দেখিয়েছেন। তারাও একসময় সমাজকর্মী ছিলেন, কিন্তু সেদিন তাদের অনেক বাধা বিঘ্ন সহ্য করতে হয়েছে। তাদের কাজে প্রচুর লোক বিরুদ্ধ মত পোষণ করেছেন, সেদিন সেই ব্যাপারটা বোঝা যায়নি। আজকে হয়তো অনেক বছর পরে গিয়ে বোঝা গেছে তাদের ওই কাজের জন্য আমাদের সমাজে কিন্তু অনেক উপকার হয়েছে, সংস্কার এসেছে, বা আমরা ঠিক পথে পরিচালিত হয়েছি। কাজে একটা সময় তারা কর্মী ছিলেন, কিন্তু চলার পথে পথে তারা সমাজ সংস্কারক হয়েছে। তো সংস্কারক হয়ে ওঠা তো সোজা কথা নয়। তোমার কাজ করতে গিয়ে কি মনে হচ্ছে কোন জায়গাগুলো আমাদের বেসিক? বেসিক আমাদের হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস বলে কিচ্ছু নেই কোনো বিষয়ে। এই যে আমরা এত বলছি না ওমেন এম্পাওয়ারমেন্ট, এত নারী এগোলে দেশ এগোবে, যে সব কথা বলি, তা নারীদের আমি পুরুষ মানুষকে ছেড়েই দিলাম, ওটা তো ছেড়ে দাও সাইডের কথা। নারীদের জন্য যে এত আইন, এত প্রকল্প, এত সুবিধে, আচ্ছা আমাদের দেশের সব নারী সেটা জানেন? সব নারীর মুখে সমান আলো? সব নারী তার সুবিধে পান? বা আমরা কি সব নারীকে সেটা জানানোর জন্য, তাদের অধিকার সম্বন্ধে তাদের সচেতন করার জন্য কি কাজ করলাম? কতটুকু জানতে পেরেছেন তারা? আমি তো বহু জায়গায় যাই কথা বলতে, এবং যাই হোক তোমাদের সবার শুভেচ্ছায় আমায় কিন্তু অনেক মেয়েদের কলেজেও লেকচার দিতে নিয়ে যাওয়া হয়। অনেক মেয়ে মানে মহিলা পরিচালিত সংস্থা, সেরকম জায়গায় আমায় কথা বলতে নিয়ে যাওয়া হয়। ছেলেরা রাগ করে না? না, একটু রাগ করেন না, এবং সর্বোপরি মেয়েরা ভালোবেসে নিয়ে যান, এটাই আমার বড় পাওনা। না সেটা তো ভালোবাসা। ছেলেরা রাগ করলেও আমার কিছু করার নেই, কারণ মেয়েদের বাদ দিয়েও কিন্তু এই আন্দোলনটা হবে না। কারণ নারীবাদ যদি আমি ধরি, বা নারীদের অধিকারের আন্দোলন কি পুরুষ মানুষকে বাদ দিয়ে হয়েছে? তার মধ্যে পুরুষ মানুষের কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল। কাজে আজকে পুরুষ মানুষকেও বুঝতে হবে এই অধিকারের আন্দোলন কিন্তু নারীদের বাদ দিয়ে হবে না। কারণ তাদের বাড়িতে প্রচুর নারীরা আছেন, তাদের মা আছেন, বোন আছেন, স্ত্রী আছেন, মেয়ে আছেন, যারাও প্রথম কথা সাফারার, আর দ্বিতীয় কথা তারা অনেকেই চান যে আজকে পুরুষ মানুষের জন্য আইন হোক, মেন্স কমিশন হোক। কাজে নারীদের সবসময় বলছি একে অপরের পরিপূরক, কাজে কাউকে বাদ দিয়ে কিছু হবে না। তুমি এই মানে এই কাজ মানে এইটা নিয়ে কাজ করবে এটা ভাবলে কেন? না আমি না, যখন আরো অল্প বয়সও ছিল এরকম ভাবে ভাবতাম চিরকালই। এই যে বাসে যে লেডিস সিট নিয়ে সব নিয়ে এত কথা হয়, আমি না তখনও ভাবতাম ঠিক আছে, কিন্তু আমার কথায় জেনারেল সিটে গিয়েও দেখবে মেয়েরা অনেকেই বসে থাকেন সারাক্ষণ। হ্যাঁ, তিনি যদি একজন প্রেগনেন্ট মহিলা হন বা প্রতিবন্ধীদের জন্য সিট থাকলো, তবু তিনি যদি প্রতিবন্ধী মহিলা হন বসলেন, আপত্তি নেই। বহু মেয়েকে আমি দেখেছি শুধু বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করবেন বলে, এটা আমি আমার কলেজ লাইফেও দেখেছি। ওই কাটা সিটের পাশে লম্বা জেনারেল সিট থাকে, বয়ফ্রেন্ডটি হয়তো কাটা সিটটায় বসছেন, উনি গল্প করবেন বলে এই জেনারেল সিটে বসে আছে। কিন্তু জেনারেল সিটে তো আর লেখা থাকছে না যে তাহলে আমার কাছে কথা মেন সিট লেখা নেই বলেই হয়তো তার সামনে একজন বয়স্ক
বৃদ্ধ দাঁড়িয়ে সেটা- আছেন তিনি সেটা। কিন্তু ছাড়বেন না। তো এই আমার কথা যে এই যে প্রিভিলেজ আমরা মেয়েদেরকে দিয়ে এসেছি চিরকাল, আর মেয়েরাও সেটা ভেবেছেন যে এটা আমাদের পাওনা, কিন্তু অনেক মেয়ে ভাবেননি। অনেক মেয়ে তখনও ছিলেন, অনেক মেয়ে আজও আছেন। আজকে যখন মেয়েদের জন্য বাসের টিকিট ফ্রি করার কথা হচ্ছে, আমার এটা দেখে খুব ভালো লাগছে। অনেক মেয়েই বলছেন যে আমরা এটা কিন্তু চাই না, আমাদের যাদের ক্ষমতা আছে আমরা চাই না, তার থেকে এটা দুস্থ ছাত্রছাত্রী, বৃদ্ধ বৃদ্ধা, প্রতিবন্ধী এদের জন্য করে দেওয়া হোক, এবং তাদের মানে সে কার্ড করে দেওয়া হোক বা কোনো কিছু। এটা থেকে খুব ভালো লাগছে যে অনেক মহিলা বলছেন যে আমরা তো সক্ষম। এই যে তুমি যেটা বলছো যে মেয়েদের জন্য অনেক কিছু প্রকল্প বলো বা যে আইন হোক। কাজগুলো করা হোক, আইনগুলো করা হোক, এতে কি মানে এই সম্প্রদায়টাকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা পিছিয়ে আছো? না, সেটা তো একটা, না না দেখ, মেয়েরা অনেক পরে বেরিয়েছেন বাইরে, ডেফিনেটলি। আজও ভারতবর্ষেরই বহু রাজ্যে মেয়েরা এখনো অনেক বেশি মানে অনেক জায়গায় হুম। যে কি বলবো ডমিনেটেড অনেক কিছু আছে, সেসব গুলো তো নেই এটা বলা যাবে না। কিন্তু আমার কথা, তারা কি জানেন তাদের জন্য আইনগুলো আছে? সেখানে কি আমাদের কোনো প্রচেষ্টা আছে আলো পৌঁছবার, যেখানে সত্যি সত্যি মেয়েরা আজ ডমিনেটেড না? আমরা খালি বড় বড় ফেসবুকে আর হোয়াটসঅ্যাপেও বুলি আওড়াচ্ছি, বড় বড় কথা বলছি। আমরা কি সত্যি সেখানকার মহিলাদের নিয়ে কাজ করার চেষ্টা করছি? করি, যারা মেয়েদের নিয়ে কাজ করেন তাদের কাছে জানতে চাই, যেখানে মেয়েরা আজ সত্যিই ডমিনেটেড, আপনারা কি সেখানে কেউ কাজ করতে যান? না, যদি না গিয়ে থাকেন, যারা যাচ্ছেন না, ধরুন ধরো দিনের পর দিন চলছে এইরকম ভাবে, তো কেন এটা এটা আমি এটাই বলতে যাচ্ছি, 80 বছরে মানে আমি প্রায় খুব ওপেন একটা বিষয় বলি, এখানে ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণটা আটকানো মানে হয়ে যাওয়ার পরে আমরা হই হই আমি করছি, সবসময় কথা বলছি, ধর্ষণটা আটকানোর জন্য আমরা কি? আমাদের তো সেরকম ভাবে গড়ে তোলা কিছু নেই ধর্ষণ আটকানোর জন্য। যে আগে যে একটা এই যে আমাকে না একজন একজন খুব প্রথিতযশা মানুষ বলেছিলেন, এক মহিলাই, তিনি জেলে অনেক কাজ করতে যান, সবাই চেনেন, আমি নাম করতে চাই না। উনি বলেছিলেন আমি না জেলে গিয়ে নন্দিনী, যারা রেপ কেসে সাজা পেয়েছে তাদের সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করি, যে তাদেরকে এই মানসিকতাটা কেন তৈরি হলো। তাহলে আমিও ওটা আমার খুব মনে হয় যে বহু মানুষের মধ্যে এই প্রবৃত্তি তো রয়েছে। ধর্ষণ যারা করেন তারা কিন্তু ঠিক পুরুষ মানুষ আমি তাদের মনে করি না। না মানে পুরুষরাও তো রেপ হ্যাঁ, হচ্ছে। সেটার সংখ্যাটা যেহেতু কম, কম। এটা নিয়ে আমি পরে আসছি এই আচ্ছা। কথাগুলো। যে এই যে, আর রেপ কিন্তু সবসময় যে শুধু একটা শারীরিক হয়ে গেল এরকম নয়, মানসিক ধর্ষণও অনেক কিছু হয়। পুরুষ মানুষের ক্ষেত্রে কিন্তু এই মানসিক ধর্ষণের সংখ্যাটা খুব বেশি একজন পুরুষ মানুষের। নারীদের ক্ষেত্রে নারীরা শারীরিক ভাবে খানিকটা, নারীদের তো একটা শারীরিক সৌন্দর্য থাকে, একটা শারীরিক আকর্ষণ। নারীদের এই শারীরিক যে প্রবৃত্তিটা সেটা একজন শিশুরও হচ্ছে, আবার একজন বৃদ্ধারও হচ্ছে। কিন্তু আমার কাছে কথা, আমাদের মনে হয় এখন চিন্তা করার সময় এসেছে যেটা কেন হচ্ছে। আজকে স্বাধীনতার 80 বছরে দাঁড়িয়ে মেয়েদের জন্য এত আইন, এত প্রকল্প, এত ভাতা হয়েছে, কিন্তু কেন আমরা ধর্ষণ এখনো বন্ধ করতে পারছি না? কেন আমাদের রোজ এগুলো শুনতে হচ্ছে? আমার মনে হয় এগুলো আমাদের ভাবার সময় এসেছে। সব থেকে বেশি ধর্ষণ কোথায় হয়, মানে ভারতীয় উপমহাদেশে কি বেশি নাকি বিদেশে? ভারতীয় উপমহাদেশে তো অবশ্যই বেশি, এবং বিদেশে, আমেরিকাতে কি ধর্ষণ নেই? সেখানে তো এত আইনি ব্যবস্থা, সেখানে তো এত প্রগতিশীল সবকিছু, সেখানেও আছে। কিন্তু আমার কাছে কথা, আমার মনে হয় এগুলো এখন চিন্তা করার বিষয় যে এগুলো কেন আমরা বন্ধ করতে পারছি না। কি মনে হয়, মানে আপনাকে যদি এই সাজেস্ট, মানে তোমাকে কারণ যদি এই আমার মনে suggestion- হয় কি এই সমস্ত গুলো নিয়ে না, মানে স্কুলে কলেজে যে, সেখানে তো ক্ষেত্রে বাচ্চা ছেলেদের কথাই আমি বলবো, যে তাদের না এই সাইকোসোম্যাটিক টেস্ট, আমার মনে হয় যে মেন্টাল হেলথ নিয়ে এই পয়লা জুন যেটা ন্যাশনাল হেলথ পলিসি হয়েছে, মেন্টাল হেলথ নিয়ে ছেলেদের বা মেয়েদেরও কাজ করানো, মানে মেয়েদের কিন্তু মেন্টাল হেলথ নিয়েও পড়াশোনা করলে parenting তাদেরও টা- অনেক প্রবৃত্তিটা আরো বেরিয়ে আসবে। শুধু ধর্ষণের ক্ষেত্রে বলছি না, তাদেরও তো নানান রকম ব্যাপার থাকে। সেই মেন্টাল হেলথ নিয়ে তাদের টেস্ট, তাদের নিয়ে মানে পড়াশোনা করা, তাদেরকে একটু বুঝতে চাওয়া, এগুলো আমার মনে হয় দরকার। কিন্তু মানে আমি বলছি, পুত্র সন্তান যাদের হচ্ছে সেই বাবা মাদেরকেও তো একটু মানে পেরেন্টিংটা কিরকম হওয়া উচিত ছেলে সন্তানের ক্ষেত্রে? প্রথম কথা দেখো, ছেলে সন্তানের ক্ষেত্রে এই যে অনেক সময় একটা বড় ভুল হয়ে যায়, যে সারাক্ষণ বলা হয় না মেয়ে দেখলেই সম্মান করতে হবে, নারী দেখলেই সম্মান করতে হবে। এই যে কতগুলো জিনিস আমরা মাথায় ঢুকিয়ে দিই না, এটাও অনেক সময় আমার মনে হয়, এটা ভীষণ আমার ব্যক্তিগত মত, এটাও কিন্তু অনেক সময় একটা উল্টো কাজ করে। কেন, কিরকম? এই যে তাদের অনেকের মাথায় একটা ঢুকে যায় যে, মানে তখন না মেয়েদের উপর একটা, অনেকের আমি দেখেছি একটা রাগ হতে শুরু করে, যে কেন মেয়েদের মেয়েদের অনেকে বলে না মেয়ে দেখলেই সম্মান করতে হবে, মেয়ে তো তাহলে তাকে একটু বেশি দিতে হবে, তাকে একটু এটা করতে হবে। আজকালকার ছেলেদের মধ্যে আমি দেখছি এটা খুব গ্রো করছে, কারণ এই যে ওরা সবসময় শুনছে না যাই হচ্ছে মেয়েদের জন্য হচ্ছে, ওদের ভেতরে না একটা রাগ তৈরি হচ্ছে এটা নিয়ে, যে আমাদের জন্য তো কিচ্ছু নেই। এটা কিন্তু একটা বড় কাজ করছে, কিন্তু তার মানে এটা কোনো দর্শনের কারণ হতে পারে না, কিন্তু ছেলেদের মধ্যেই প্রবৃত্তিটা একটা তৈরি হচ্ছে, যার জন্য ওরা অনেকে বিয়ে করতে আর চাইছে না।
রিলেশনশিপে যেতে চাইছে না। এটা একটা হচ্ছে যে এগুলো করলে আমরা যদি একটা বিয়ে করি তারপরে ভেসে গেলে আমাদের জন্য তো কিছু নেই, এগুলো হচ্ছে। কিন্তু ধর্ষক প্রবৃত্তি কেন তৈরি হয় এটা নিয়ে কিন্তু সত্যি সত্যি আমাদের ভাবার সময় এসেছে। তার জন্য কি মেন্টাল হেলথ নিয়ে আমরা পড়াশোনা করব, নাকি আমরা সাইকোসোম্যাটিক টেস্টে যাব, নাকি তার জন্য আরো বেশি গবেষণা দরকার? আমার কিন্তু মনে হয় এটা। এটা যখন বলছো তুমি, একটা কথা আমার মনে পড়লো। আরজি করের সময় আমরা দেখেছিলাম যাকে অ্যারেস্ট করা হলো এই কেসটাতে, সঞ্জয় রায়। সঞ্জয় রায়। তো দেখলাম আমরা যে সে মদ্যপ অবস্থায় ছিল এবং ওই সময় সে মানে তাকে দিয়ে ঘটনাটা ঘটানো হলো না কি হলো সেটা তো বিতর্কের আবার বিষয়, ওখানে তদন্তের আরেকটা বিষয়। বড় বিতর্ক কিন্তু দেখি সব সময়, ধর্ষণ করে খুন না খুন করে ধর্ষণ। তাহলে খুন করে ধর্ষণ হলে তো সেটা নেক্রোফিলিয়ায় চলে গেল। এটা কিন্তু সারা পৃথিবীর সমস্ত হসপিটালের বা মর্গের একটা বিরাট বড় অসুখ। তো আরজি করের সময় আমরা দেখলাম যে তার বিরুদ্ধে তো এই অভিযোগটা উঠেছিল যে ধর্ষণের পরে খুন। কিন্তু কথা হচ্ছে যে মানে অ্যালকোহল পেটে পড়লেই তখন আর মাথার ঠিক থাকে না, তখন এই আজকাল তো ধরনের অনেক ঘটনা। কিছু হয়েছে শুনি, আজকে ইয়াবা টিয়াবা কি সব আছে, হ্যাঁ, সেগুলো তো খেলে এই নাকি সব নেশাদ্রব্য তার সঙ্গে এই ধর্ষণটা কোথাও যেন একটা ওতপ্রোত জড়িয়ে গেছে। তো এইগুলো মানে এটা কি সত্যি মানে সংস্কারের মাধ্যমে সম্ভব এগুলো কি বদলানো, এই মানসিকতা কি জানি বদলানো? আমার, কারণ আমি এমন অনেক ফ্যামিলির ছেলে টেলেকেও দেখেছি বা পুরুষ মানুষকেও দেখেছি যাদের মধ্যে কিন্তু এই প্রবৃত্তি আছে। তাহলে তো বলবো কোনো প্রফেসর, কোনো ডাক্তার, এরা এরাও এরকম হতেন না, কিন্তু তাদের মধ্যেও তো এরকম মানুষ আছেন যারা এগুলো করেন। আরজি করের ঘটনাটার পরে সেই সময়টা কি মনে হচ্ছিল আমি একটু জানি তোমার কাছে, না, আমার আমি খুব তো সেই মানে সময় অসম্ভব ইন্টারেস্টিং। গালাগাল শুনেছি সোশ্যাল মিডিয়ায়, কারণ আমি নাকি কথা বলিনি। হ্যাঁ, আমি কিন্তু ওটাই বলতে সবার চাচ্ছিলাম জ্ঞাতার্থে যে এটুকু জানিয়ে দিতে চাই যে তার পরের দিন কিন্তু আমি প্রথম লিখেছিলাম যে নারী কল্যাণ মন্ত্রীকে দেখতে পেলাম না, বা ওমেন্স কমিশনকেও, আমাদের ওমেন্স কমিশনকেও কোনো উচ্চবাচ্য করতে দেখছি না। এই বিষয়ে কোথায় তারা? কারণ সবাইকে আগে বুঝতে হবে যে সবাই আমায় গালাগাল করেন, অনেক আছেন যারা আমায় গালাগাল করেন, আমায় বলেছেন তখন লাপাতা লেডিস, আমি কোথায় গেলাম? কিন্তু আমি একজন অত্যন্ত পুরুষ অধিকার কর্মী, কেমন যে ঘটনা ঘটেছে তার নিন্দা করার কোনো ভাষা নেই, তখনও ছিল না। আজ যে আবার ফাইলটি খোলা হলো তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ সরকারের কাছে। কিন্তু আমার কি এটা নিয়ে খুব বেশি কথা বলার কথা ছিল? কিন্তু এটা কি আমার হইচইয়ের বিষয় ছিল? তাহলে আমি তাদের কাছে আজকে জানতে চাইবো, ঠিক তার আগের বছর 9th আগস্ট যে ঘটনাটি যাদবপুরে একটি ছেলের সঙ্গে ঘটেছিল, এবং সেটিকেও কিন্তু রেপ বলেই অভিহিত করা হয়েছিল পুরুষ মানুষের, যেটা তুমি একটু আগেও বলছিলে পুরুষ মানুষের রেপ হয়, তার 18 বছর বয়স বলে তাদেরকে পক্সোতে নেওয়া হয়েছিল। তাহলে যারা আমাকে লাপাতা লেডিস বলে বা যা নয় তাই বলে যে ভাষায় তারা আমাকে অপমান করেছেন, আমি তাদের কাছে জানতে চাইবো সেই সময় তারা কজন? মেয়েরা প্রিভিলেজড না না, প্রিভিলেজ না, আমার কাছে কথা তারা তখন কতজন কত সেবার কথা পুরুষের বলেছিলেন। পুরুষের না না, তারা তো সবসময় প্রমাণ করতে চান যে তারা ভীষণ সমানাধিকারে বিশ্বাসী, তারা ভীষণ নাকি লিঙ্গ নিরপেক্ষ, এবং তারা সব বিষয়ে কথা বলেন। তাহলে আমার খুব জানার ইচ্ছে যে তারা তখন কতবার কথা বলেছিলেন, কারণ তিনিও বাবা মায়ের সন্তান ছিলেন, একটি 18 বছরের ছেলে। এই মেয়েটি যেমন কর্মক্ষেত্রে চলে গেছেন, তিনি শিক্ষাক্ষেত্রে এসে সবে ভর্তি হয়েছিলেন, অতি বাচ্চা একটি ছেলে, তিনি চলে গিয়েছিলেন তার বাবা মাকে একেবারে চোখের জলে ভাসিয়ে। খুব ন্যাক্কারজনক মৃত্যু তো তারও হয়েছিল। হ্যাঁ, হি ওয়াজ রেপড, এবং তাকে ছাদ থেকে ফেলে মেরে ফেলা হয়েছিল। তাহলে আমি জানতে চাই যে তারা কতবার কথা বলেছিলেন এটা নিয়ে। আজকে তার বাবা মার খোঁজ আপনারা কজন রাখেন? একাধারে মানে বা এক নাগারে এই যে সর্বসময় যে মেয়েদের জন্যই কথা বলা হবে, মেয়েরাই শুধু অত্যাচারিত, এটার মূলে বোধহয় একটু কুঠারাঘাত হলেও আমি করতে পেরেছি। আমার বক্তব্য কোথাও অস্বীকার করি না, মেয়েরা অনেক জায়গায় আজ অত্যাচারিত, অনেক মেয়ে। কিন্তু প্রথম কথা, আপনাদের কাছে কি সত্যিই সে খবরগুলো আছে? সত্যি জানেন আজও বিভিন্ন পরিযায়ী শ্রমিক মেয়েরা, খাদান শ্রমিক মেয়েরা, ইটভাটার শ্রমিক মেয়েরা এক্স্যাক্টলি কিভাবে বেঁচে আছেন জানেন আপনারা? এটা একটা কথা। আর দ্বিতীয় কথা, আমরা একটাই বক্তব্য রাখি, মেয়েরা নিশ্চয়ই আজও অনেক ডিপ্রাইভড, এত কিছু হওয়ার পরেও, স্বাধীনতার 80 বছরে প্রায়। কিন্তু ছেলেরাও যে ডিপ্রাইভড বহুকাল ধরে, এটা মানতে শিখুন। কারণ নয়তো একদিন দেখবেন হঠাৎ আপনার বাড়িরই বাবা, ভাই, ছেলে, স্বামী, বন্ধু, প্রেমিক হঠাৎ এমন একটা ফাঁদে পড়ে গেছেন, তখন আপনি আর দিশা খুঁজে পাচ্ছেন না। কারণ আপনি তো এতদিন বলেছেন ছেলেদের সঙ্গে কিছু হয় না, সেই আপনি কোথায় যাবেন রাস্তা খুঁজে পাচ্ছেন। ছেলেদের সঙ্গে কি কি হয় দিদি? কি কি হয় না? সবই হয়, কিন্তু আমার একটা বিষয়, ওনারা আবার প্রত্যেক কথায় এনসিআরবি ডেটা নিয়ে আসেন। এনসিআরবি ডেটা অনুযায়ী গত 5 বছরে
প্রায় 5,000 পুরুষ বিভিন্ন রকম ভাবে নির্যাতিত হয়েছেন। এটা আমি দিনই, আফ্রিকার এক ভদ্রমহিলা আছেন হেলমা লিয়ানি বলে, আচ্ছা। লিঙ্কডইনে উনি কনস্ট্যান্ট পুরুষ মানুষের মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন। তিনি ইন্ডিয়ার ডেটাগুলো এখন তুলে তুলে দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা। আমার কথা, এনসিআরবি ডেটা কিসের থেকে আসে? ওমেন্স কমিশন থেকে যায়, বিভিন্ন থানার থেকে যে রিপোর্ট হয় সেগুলোর থেকে যায়, স্ট্যাটিস্টিক্স থেকে। তাহলে পুরুষ মানুষের এই ডেটা যাবে কোথা থেকে? তাও তো এগুলো যাচ্ছে, আজকাল কিছু থানায় রিপোর্ট হওয়া শুরু হয়েছে যে আমরা পুরুষ অধিকার কর্মীরা চিৎকার করে করে নানা জায়গায়, তাও সেখান থেকে কতটুকু যায় না একটা ওভারঅল চিত্র দেওয়ার চেষ্টা করা এটার জন্য কোনো ব্যঙ্গের মুখে পড়তে হয়েছে কখন? মানে কেউ ব্যঙ্গ করছে, সারাক্ষণই তো করছে সেটা, মানে পুরুষদের নিয়ে আবার কি কাজ? হ্যাঁ সারাক্ষণ এটা যেন সেটা করতে তো হয়। দরকার কি কাজ? আচ্ছা, আমি ওই গল্পে আসছি, তাই একটু সারাক্ষণ শুনি তো যে- শুনছি পুরুষ মানুষ আবার কোথায় স্প্রে দুটো একটা ঘটনা, এরকম নীল ড্রাম, অতুল সুভাষ, এরকম দুটো একটা ঘটনা ঘটে, কিন্তু ওনাদের সঙ্গে আমার তর্ক করার আসলে প্রবৃত্তি হয় না। যে আমাদের অফিস সপ্তাহে 7 দিন খোলা থাকে, 12:30 থেকে রাত 8টা, প্রত্যেক দিন অ্যাভারেজ 7 থেকে 8 জন পুরুষ মানুষ আমাদের কাছে আসেন, তাদের পরিবার, সেই পরিবারে মা আছেন, বোন আছেন, স্ত্রীরাও আসেন অনেক সময়। সেই পুরুষরা ভোকাল, বলতে পারেন কি সমস্যা তাদের? হ্যাঁ, তারা বলেন তো এসে না, তো তাহলে হিসেবটা আমার মানে আমি বলছি, তারা কি নিজেরা বলতে পারেন তাদের সমস্যা? হ্যাঁ, নিজেরাই বলতে তার সঙ্গে যারা আসছে তারা আসেন তারাও অনেক সময় বলেন, নিজেরাও বলেন। কিন্তু আমার কথা, এই হিসেবটা নেবে কে? এনসিআরবির কাছে ডেটা তো তখন যাবে না যখন একটা প্রপার মেন্স কমিশন হবে, যখন থানায় থানায় রিপোর্ট নেওয়া হবে, যখন তারা কোথাও গিয়ে অভিযোগ জানাতে পারবেন, তখন তো এনসিআরবির ডেটা আসবে। তাহলে একটা মেন্স কমিশন যদি হয়, কে বলতে পারে যে ডোমেস্টিক ভায়োলেন্সে যে অত্যাচারিত পুরুষের সংখ্যা একদিন নারীর সংখ্যাকে ছাড়িয়ে গেল না? হতেও তো পারে। আরো একটা প্রশ্ন আছে যে এই নারীদের মধ্যে কি তারা পড়েন যারা এই পুরুষ মানুষের বোন, মা, স্ত্রী বা মেয়ে, তাদের কথা বলা হয়, তাদের নেওয়া হয় তাদের রিপোর্ট ওমেন্স কমিশনে বা থানায়? এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এর কথা বলছেন, ডোমেস্টিক ভায়োলেন্স মানে তো আমরা মোটামুটি যেটা বুঝি, মারধর করা, বিভিন্ন ভাবে মানসিক অত্যাচার করা ইত্যাদি। এখন তো বিএনএস এ যেটা হয়েছে 498টা ভাগ করে দেওয়া হয়েছে, 85, 86, 86 এ ক্রুয়েলটি কে আলাদাই করে দেওয়া হয়েছে। এবার এই ক্রুয়েলটির কথা কে বলবে? কি দিয়ে পরিমাপ হবে? ক্রুয়েলটির মধ্যে কি মানে আমি মেন্টাল বলছি, মানে ক্রুয়েলটি। খুব মানে কি বলবো, মানে একজন পুরুষ তার শারীরিক ক্ষমতা সেটা তো অবশ্যই নারীর থেকে বেশি হবে, কিন্তু বহু সে নারী আছে যে অভিঘাতে একটা চড় মারবে, সেই শুধু নয়, অভিঘাত থেকে আমি একটা কথার কথা বলছি, তো সেই অভিঘাতে তো একজন নারীর পক্ষে এই পুরুষকে চড় মারা। অভিঘাত সবসময় ওরম ভাবে হয় না। বহু পুরুষ আমাদের কাছে আসেন যাদের আছড়ে কামড়ে বিধ্বস্ত করা আমি হয়, এবং ওটাই বলছি। অনেক শাশুড়ি আসেন আমাদের কাছে যে ছেলের বউ, একদিন এসেছিলেন এক ভদ্রমহিলা, দুটো হাতে লাল কালশিটে পড়ে গেছে। এবং এই এই অনেকে আছেন, অনেক মেয়েরা এরকম আছেন যারা নিজের বাচ্চাদের উপরেই টর্চারটা করেন, এই রাগের চোটে বাচ্চাদের মারেন। কালকে এসেছিলেন আমাদের কাছে, সেই মেয়েটি বলছিল যে মানে ওর শ্বশুর বাড়ির ওপর রাগে ভদ্রমহিলা নিজের মেয়েকে ওরম মারধর করেন, মেয়েটির উপরে। এখন এইসব কথা বললে অনেকেই বলছেন আমি মিথ্যে কথা বলি, কিন্তু আমার তো ওপেন আহ্বান জানানো আছে, আমাদের অফিসে আসবেন, বসে থাকবেন। পুরুষদের উপর অত্যাচারের মানে কি ধরনের অত্যাচারের বা মনে থাকার মতো এরকম কোনো ঘটনা? হ্যাঁ, আমাদের অফিসে এরকম মানুষ এসছেন যার বাবাকে ছেলের বউ রেপের অভিযোগ করেছিলেন, ভদ্রলোক সুইসাইড করেছেন, আছে এরকম। তো বিয়ের 15 দিনের মধ্যে এসেছেন, বিয়ের 3 মাসের মধ্যে এসেছেন, আছেন। আবার 30 বছর বাদে আসছেন, স্ত্রী হঠাৎ, ভদ্রলোক রিটায়ার করার আগে উনি অভিযোগ তুলতে শুরু করেছেন যাতে ভদ্রলোকের টেনশন গুলো আটকে যাচ্ছে, এরকমও আছেন। নাতি নাতনি হয়ে গেছে, তার জামাই সঙ্গে করে এসছেন, জামাই, ছেলের বউ সব শ্বশুরের পক্ষে, ছেলে মেয়েরা সব বলছেন মা কেন যে এই বয়সে এরকম শুরু করলো বুঝতে পারছি। অনেক মেয়ে বাবাকে নিয়ে আসেন যে দিদি মা সারা জীবন বাবাকে এত জ্বালিয়েছে, এখন এই আপনাদের ঠিকানাটা পেলাম তাই এলাম, আচ্ছা এরকম। এখন এদের তো কোথাও এনসিআরবি তে আসলে লিপিবদ্ধ হননি, কি করে জানা যাবে? আবার 15 দিনের বিয়েতে এসেছেন, এরকমও আছে। বিয়ে কনসেপ্টটা নিয়ে তোমার কি মত? আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে বিয়ে কনসেপ্টটা, এন্ড অফ দ্য ডে বিয়ে একটা ইনস্টিটিউশন, এখনো কি কেউ ভালো নেই? বিয়ে করে আছেন অনেকে ভালো, কিন্তু বিয়ে করতে গেলে আজকের ছেলে মেয়েদের বলতে চাই আমি, অ্যাডজাস্ট কিন্তু একটু করতে হবে, উভয় পক্ষকে, শুধু মেয়েদের নয় ছেলেদেরও করতে হবে। ছেলেরাও যদি আজকে মাথায় ঢুকিয়ে বসে থাকেন যে আপনার মা যা করেছেন আপনার এখনকার ওয়াইফ তাই করবে, আজকের দিনের মেয়ে সেটা হবে না। অনেকেই ছেলের মনেই ধারণা আছে আমার মা তো এরকম করেনি, মশাই আপনার মায়ের জমানা চলে গেছে। আজকের মেয়েরা এক্সপোজার পেয়েছেন অনেক বেশি, সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় আছেন, অনেকেই চাকরি বাকরি করেন, যাই হোক
অনেকেই বাবা মায়ের একমাত্র মেয়ে, তাদের কাছ থেকে আপনি সেটা এক্সপেক্ট করতে পারেন না যেটা আপনার মা করে গেছেন, বা আপনার ঠাকুমার কথা তো ছেড়ে দিলাম। আর মেয়েদেরও একটা কথা বলতে চাই, আপনারা যদি মনে করেন বিয়ে করা মানে একজন প্রোভাইডার খুঁজে পাওয়া, আবার মানে বাবা প্রোভাইডারের ঘাট থেকে গিয়ে বর প্রোভাইডারের ঘাড়ে গিয়ে পড়া, এটাও কিন্তু ছাড়তে হবে। যদি লাক্সারিয়াস লাইফ লিড করতে হয় তাহলে কিন্তু আমার মনে হয় সেটা নিজের পয়সায় করতে পারাটাই বাঞ্ছনীয়। যদি আপনি ভাবেন বাবার পয়সায় ছিলাম, এবার বরের পয়সায় গিয়ে পড়লাম, আমি তারপরে করব, কিছুই করব না। এদিকে আবার শুনছি ঘরের কাজ করার জন্য নাকি মেয়েরা বলছেন না যে তাদের টাকা তারা চাইছেন, ঘরের কাজ নাকি অবৈতনিক। তাহলে আমার মনে হয় তার পেছন পেছন অন্য কতগুলো প্রশ্ন আসবে। আপনি আপনার ঘরের কাজে যদি বেতন চান, তাহলে আপনার জায়গাটা যেখানে গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে তখন আবার আপনি আপনার স্বামীর সম্পত্তিতেও ভাগ চাইবেন। তারপরে আপনি বলবেন এটাও আমার, ওটা। অনেক ছেলে তখন প্রশ্ন তুলছেন, তাহলে ঘরের কাজ, আমার বাড়ির কাজ আমি করতে গিয়ে যদি টাকা পয়সা চাই, তাহলে ছেলেরা বলছেন আমরাও তো অনেক কিছু করি, তাহলে আমাদেরও টাকা পয়সা দাবি করা উচিত। বা আমি তো বাড়িতে যিনি কাজ করেন তার কাজ পছন্দ না হলে তাহলে তাকে ছাড়িয়ে দিই, তাহলে তোমাকে কি আমি ছাড়িয়ে দিতে পারবো? তুমি যখন ঘরের কাজে টাকা চাইছো, এখন যুক্তি তো সবার কাছে আছে। আমি তো প্রথমেই একটা কথা বলি যে একটি মেয়ে যখন বিয়ে হয়ে আসছেন তখন তার স্বামীর সবকিছুতে কিন্তু তার অধিকার জন্মায়। তাহলে একটি ছেলে কি মেয়েটিকে বিয়ে করলে তার সবকিছুতে তার অধিকার জন্মায়? এইখানে আমার একটা খুব মজার বিষয় মনে হলো, ঘর জামাই যে কনসেপ্টটা, আমরা তো একটা ছেলেকে বাবা তুই ঘর জামাই থাকিস, বরং আমি তো বলবো আগে অনেক মডার্ন ছিলেন, অনেক ছেলেরা অনেক ঘর জামাই থাকতেন। আজকে আমি ছেলেদের তো বলি যে তোমরা বলো না যে হাউস হাজবেন্ড হবো, একদম কিছু করবো না আমরা, অনেকদিন তো আমরা কাজ করলাম। অনেক ছেলে তো আছে যারা বাড়িতে থেকে ঘর গোছাতে ভালোবাসেন, রান্না বান্না ভালোবাসেন, ছেলে মেয়েও হয়তো সামলে নেবেন। ওয়াইফকে বলুন যে তুমি প্রোভাইড করো এবার, আমি তো করলাম, আমি না হয় তোমার পয়সায় অনলাইন শপিং করব, আমি না বেড়াতে, আমি মাঝে মাঝে বাবা মার কাছে ঘুরতে যাব, তুমি যেরকম বাপের বাড়ি যাও আমি করবো, আমি বাড়ির কাজের লোক আসলে তাকে করবো, কিন্তু বাকি প্রোভাইডটা কিন্তু তোমায় করতে হবে। দেখুন না মেয়েরা রাজি হয় কিনা। আমি তো ছেলেদের বলছি, ছেলেরা কিছুতেই এটা রাজি হচ্ছেন না, ছেলেদের ইগোটা খুব প্রবল। তার ছেলের থেকেও বড় কথা মেয়ের বাবা মাও চিৎকার করবেন, ছেলের বাবা মাও চিৎকার করবেন। এই এখনকার জেনারেশন যারা আর কি, তাদের মধ্যে হয়তো কোনো প্রবলেম হবে না, কিন্তু অনেক মেয়ে কিন্তু এটা রাজি হয়ে যাবে। একদম ঠিক। সবার আগে চিৎকার করবেন ছেলের বাবা মা আর মেয়ের বাবা মা। মেয়ের বাবা মা বলবে কাকে একটা বিয়ে করলি, আর ছেলের বাবা মা বলবে বাবু তুই কি, আমাদের কোনো প্রেস্টিজ থাকছে না। ডিভোর্স বাড়ছে এখন কেন? অবভিয়াসলি বাড়বে, কিছু করার নেই। কারণ এটা কি না 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 বাড়বে, কারণ হচ্ছে এটা আমি বলছি কেন, কারণ ছেলেরাও এখনো সংসার তবু ধরে রাখতে চান, কিন্তু মেয়েরা যেহেতু এক্সপোজার পেয়েছেন, নিজেদের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আসছে সব, সেখানে মতের অমিল হলে মেয়েরা অবভিয়াসলি থাকতে চাইছেন। আগেকার দিনে যেটা ছিল, অনেক মেয়েরই অর্থনৈতিক স্বাধীনতা ছিল না, বা বাপের বাড়ির জোরটাও ছিল না। এখন তো অনেকেই একটা মাত্র মেয়ে, বেশিরভাগ বাবা মা অনেক সময় বলেন যে না বনিমন হলে চলে আসবি, তারা ভাবছেন আমাদের তো একটা থাকার জায়গা আছে, কাজে এগুলো সহ্য করে কেন থাকবো, বা নিজেদেরও তাদের একা থাকার ক্ষমতা আছে। এটা তো তোমার কি মনে হয়, যদি অ্যাডজাস্ট করতে না পারো বেরিয়ে? আমার মতে তো সবসময় যদি অসম্মান নিয়ে ছেলে বা মেয়ে, আমি কাউকে থাকতে বলি না, আমার কিন্তু কোনো আলাদা কথা নেই কারোর জন্য। ধরো যদি দিদি এরকম হয়, বিয়ে কনসেপ্টটাতে ভরসা উঠে যাচ্ছে মানুষ, অবশ্যই আগামী দিনে দেখা গেল যে অন্য কোনো পদ্ধতিতে তারা একসাথে থাকলো, লিভ ইন করলো, বা এখন যেটা হচ্ছে অনেক লিভ ইনেও কিন্তু ঝামেলা আছে, মামলা টামলা করা যায়। আচ্ছা, তো তাহলে তো ওই যে শিকড়টা সেটা তো থাকবে না। শিকড় আর কাকে বলে, আজকালকার ছেলে মেয়েদের উপরেও তো কেউ ভরসা করে না যে পরের জেনারেশন আমাকে দেখবে। কাজে এই যে এখন যে একটা খুব চালু পদ্ধতি ডিঙ্ক, ডাবল ইনকাম নো কিড, তাতেও আবার অনেকে দেখছি ভীষণ আপত্তি। তাদের যদি কোনো প্রবলেম না থাকে, আমরা কে? আর যারা বিয়ে করছে না শেষ বয়সে দেখার জন্য বৃদ্ধাশ্রম তো ডেফিনেটলি, আমি তো বৃদ্ধাশ্রমের কনসেপ্ট কোনোদিনই খারাপ মনে করিনি, কারণ দ্যাট ডাজন্ট মিন যে আমাদের অনেকে সমালোচনা করতে পারে, কিন্তু যে আমার কিছু আসে যায় না, কিন্তু আমার যুক্তিকে খণ্ডাতে হবে। তাদের মহাভারতের আমলের থেকে বানপ্রস্থ ছিল। তো আমার কাছে কথা, একজন বাবা মা একদম একা রয়েছেন, ছেলে মেয়ে সব বিদেশে, এখানে কবে কাজের লোক আসবেন, কবে ড্রাইভার আসবেন না, বাজারকে করে দেবে, ওষুধ এনে দেবে, ডাক্তার পাওয়া যাবে কিনা, তারপরে ওনারা সন্ধ্যেবেলা পিত্তেশ করে বসে থাকবেন কবে ছেলে মেয়ের একটা ফোন আসবে। তার থেকে যদি ওনারা এমন একটা জায়গায় থাকেন যেখানে সবাই সমবয়সী, সবাই আনন্দ করে থাকবেন, সব জন্মদিন বিবাহ বার্ষিকী পালন হচ্ছে, পুজোর সময় ঠাকুর দেখতে যাওয়া হচ্ছে, পিকনিক হচ্ছে, ছেলে মেয়ে আসলে দেখা করে নিচ্ছেন, সবকিছু করছেন, ছেলে মেয়েও নিশ্চিন্ত যে না আমার বাবা মার একটা কিছু হলে দেখার অনেক লোক আছে, কোনো কাজের লোকের টেনশন নেই, ড্রাইভারের টেনশন নেই, বাজার করার টেনশন নেই, সময় মতো খাওয়া ঘুম, এবং সর্বোপরি সমবয়সীদের সঙ্গে একসঙ্গে ওনারা আবার গ্রো করছেন। এতে অসুবিধাটা কোথায়? তার মানে আমার ছেলে মেয়ে আমায় দেখে না, তার মানে আমার ছেলে মেয়ের দোষ? আমার তো মনে হয় তাহলে ছেলে মেয়েরাও নিশ্চিন্তে থাকবে, সবাই নিশ্চিন্তে থাকবেন এবং ওনারাও ভালো থাকবেন, কারণ সমবয়সীদের সঙ্গে আছেন। এই যে একটা ব্রাত্য হয়ে থাকা, ছেলে মেয়ে সব বিদেশে থাকে, আমাদের কেউ দেখে না, কবে একটা ফোন আসবে আমরা হা করে বসে আছি, কেন এটা? ওনারাও ভালো থাকবেন, ওনাদের মনে একাকিত্বটা থাকবে না যে কেউ আমাদের নেই।
তারপরে একজন চলে গেলেন, একজন হয়তো বসে আছেন ভূতের মতন একটা বড় বাড়িতে। আমাকে কেউ অস্বীকার করতে পারেন আমার কথাগুলো? সবসময় ছেলে মেয়েকেই বা কাঠগোড়ায় কেন তোলা হবে? তারাও তো বিদেশে, আপনারাই তো বিদেশে পাঠিয়েছেন তাদের, আপনারাই তো মাথা খেয়েছেন বিদেশ যেতে হবে বিদেশ যেতে হবে। তার মানে কি তারা এবার হোলি দেওয়ালি সবকিছু কাজকর্ম ভুলে ভুলে আপনাদেরকে দেখতে চলে আসবে? এটা কখনো হয়? যার যার জীবন তার তার জীবন। আপনারা তো আপনাদের জীবনটা কাটিয়েছেন। বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা ভালোভাবে, এবং তাদের লাইফটা তারা এনজয় করবেন তাদের মতন, এর মধ্যে কোনো এটা নেই যে কিন্তু আপনি আপনার বাবা মাকে দেখেন না। বোকা বোকা কনসেপ্ট থেকে বেরোতে হবে। বাবা মা বৃদ্ধাশ্রমে আছে মানে ছেলের বউ খারাপ, যেই ছেলেদের বিয়ে হয়নি তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকে, হোয়াট ইজ দিস? এগুলো কোনো কথাই হতে পারে না। জেনজিদের কি ধরনের সমস্যা হয় বা তোমরা ফেস করেছো এরকম জেনজিদের কিছু? সবচেয়ে বড় সমস্যা একদম ধৈর্য নেই। ধৈর্যটা তো খুব কম, ওরা খুব চটজলদি সাফল্যে বিশ্বাসী। যদি মেনটেন করার বিষয় হয় সম্পর্কটাকে, ওরা তো, ওদের কাছে আমি শুধু সম্পর্কের বলছি না কনসেপ্ট কিন্তু স্বামী আমাদের মতো স্ত্রী বা নয়। প্রেমিক না না প্রেমিকা না, বলছি ওদের কাছে আমি সম্পর্কের মায়ের- কনসেপ্ট কিন্তু আমাদের মতো নয়। আচ্ছা, ওরা এরকম ভাবে ভাবে না। আমি খুব খোলাখুলি একটা কথা বলতে চাই যে আমাদের বা আমাদের আগের জেনারেশনে আমাদের কাছে প্রেম ভালোবাসা যেরকম ছিল, একটা সময় ছিল একটা প্রেমে একটা হাত ধরাই বিরাট ব্যাপার, একদম। একটা চুমু খেয়েছে মানে একটা সাংঘাতিক ব্যাপার। কিন্তু আজকের যে জেনারেশন তাদের কাছে তো সম্পর্ক আজকে হলে, এটা কিন্তু আমি কাউকে খারাপ বলতে চাইছি না, তাদের কাছে ফিজিক্যাল রিলেশনটা একটা কোনো ঘটনাই নয়, এবং যুগের সঙ্গে সঙ্গে সেটা বদলে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। তো এটা খারাপ না ভালো, ন্যায় না অন্যায় সে বিচার করে, কিন্তু আমার মনে হয় যুগ যেরকম আমাদের সেরকম ভাবেই ভাবতে হবে। আজকে এটা নিয়ে আমরা হায় হায় কি খারাপ করলে হবে না তো। দিন সব, ও আমি এআই মেনে নিতে পারবো, চ্যাট জিপিটি মানতে পারবো, অথচ এটার বেলা আমি হায় হায় করবো। আমি চ্যাট জিপিটিতে সবকিছু করতে পারি, কিন্তু এটার কথা উঠলে আমি তখন সে একেবারে মান্ধাতার আমলে ফিরে যাব, এটা তো হবে না ভাই। আমায় মানলে সবকিছুর আধুনিকতাটাই মানতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে একটা সম্পর্ক 5 বছর টিকছে মানে তো প্ল্যাটিনাম জুবিলি প্রায়। কিন্তু একটা সময় ছিল আমার ঠাকুমা দাদুর আমলে, আচ্ছা সবার ঠাকুমা দাদুরই 50 বছর 60 বছর হয়েছে, বাবা মায়ের আমলে অনেকেই আমরা দেখছি 30 মানে 35 এই যে 40 সম্পর্ক 45। মানে অ্যাডজাস্টমেন্ট বা বিয়ে মানে অ্যাডজাস্টমেন্ট, এই এটা আজকের দিনে কেন হচ্ছে এটাও বুঝতে হবে। আজকে সবাই একটা ছেলে বা একটা মেয়ে বাবা মা, যে বাবা মাকে কিছু অ্যাডজাস্ট করতে শিখিয়েছেন ছেলে মেয়েকে, আপনারা যে ওদের দোষ দেন। আপনারা ওদের শুধু পেতে শিখিয়েছেন, কিছু দিতে শিখিয়েছেন? আপনারা ওদের কখনো শিখিয়েছেন দেশ মানে কি, দেশের জন্য কিছু করতে হবে, সমাজের জন্য করতে হবে, পরিবারের জন্য করতে হবে? আপনারা তো শেখাননি। ওরা দেশ মানে বুঝেছে কতগুলো রাজনৈতিক দল। দেশ মানে কি সত্যিই তাই? দেশ একটা বোর্ড, জাতীয় সঙ্গীত হলে জাতীয় স্তোত্র হলে গায়ে কাটা দেবে। ওরা কেন উঠে দাঁড়ায় সিনেমা হলে গিয়ে পপকর্নের এটা হাতে নিয়ে বাধ্য হয়ে, যদি পুলিশ এসে ধরে না তো তাই জন্য। কিন্তু আমরা কিন্তু তাই নই। আমরা এখনো জানি জনগণমন হলে উঠে দাঁড়াতে হবে, এবং সে কিভাবে দাঁড়াতে হবে সেটাও কিন্তু আমরা জানি। ওরা কি সত্যিই তাই জানে? কাকে দোষ দিচ্ছেন? আপনারা বাড়ি থেকে কিছু শিখিয়েছেন? এন্ড অফ দ্য ডে চ্যারিটি বিগিনস এট হোম। আমরা কিন্তু ছোটবেলা থেকে জানতাম বাড়িতে যে খবরের কাগজ পড়তে হবে। কোন কটা বাড়িতে খবরের কাগজ আসে এখন? সবাই মনে পড়ছে। আমাদের বাড়িতে আসতো, আমরা জানতাম স্টেটসম্যান পড়া বাধ্যতামূলক, কারণ ইংরেজি শিখতে গেলে স্টেটসম্যান একদম পড়তে হবে। একদম ঠিক। আজও এই জন্য আমাদের কাছে খবরের কাগজ একটা অভ্যাস, আমরা পড়ি রেগুলার। ঠিক। তা আজকের বাবা মারা আপনারা কতটুকু ছেলে মেয়েকে শেখাচ্ছেন দেশের বোধ, সমাজের বোধ? পাড়ায় কিছু হলে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, পরিবারের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তাদের ফোন করা। আজকাল কাজিনকে কজন চেনেন? আমি এটা বলতে চাই, বাবা মারা আপনারা দায় এড়াতে পারেন না। এই যে অনেকে বলে না যে যেহেতু আমি অনেক বছর গান বাজনা করি তাই জানি, রবীন্দ্রসঙ্গীত নিয়ে গেল আজকে জেনারেশন, তো আমরা কোনো দায় নিয়েছি ওদেরকে শেখাবার? এখন আমি যদি ভাবি সেই পুরোনো আমলে যেভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হতো এখনো সেভাবে হবে, এটা কিন্তু হবে না। আজকে তাহলে একটু খানিকটা ওদের মতো করে ওদেরকে রবীন্দ্রসঙ্গীতটা শোনাতে হবে। তাহলে আমার কাছে কোনটা জরুরি? রবীন্দ্রসঙ্গীত ওইভাবে বজায় রাখা, নাকি ওরা যাতে শুনে রবীন্দ্রসঙ্গীতটাকে সবার কাছে লিগেসিটা যাতে? তাহলে আমার কাছে কোনটা জরুরি? আমি একদম বসে আছি সেই সময়কার যুগ ধরে যে কেউ শোনে না, এটা বললে তো হবে না। ওরা যেভাবে বোঝে ওদের কাছে আমাকে সেভাবেই পৌঁছে দিতে হবে। আমার দায় কোনটা? আমার দায় সমস্ত এই জিনিসগুলোকে লিগাসি বহন করে ওদের কাছে অব্দি পৌঁছে দেওয়া। তাহলে আমরা কি আগের প্রজন্ম এই দায় অস্বীকার করতে পারি? সম্পর্ক নিয়েও তাই, প্রেম ভালোবাসা এটা যুগে যুগে বদলায়। আজকে মানে উত্তম কুমার সুচিত্রা সেনের সিনেমা ভালো লাগে আমাদের এখনো দেখতে, কিন্তু ওইটা কি আজকের আর কনসেপ্ট হয়? ঠিক, এটা তো আজকের কনসেপ্ট হয় না। আচ্ছা, মনে হচ্ছিল আমার একটু আগেই কথা বলতে বলতে, সেটা হচ্ছে যে ছেলেদেরকে যে যে সমস্যার মধ্যে পড়তে হয়, মানে তোমরা যেরকম মানে যা যা ঘেঁটেছো আর কি এতদিনে, তার মধ্যে এরকম কোন অভিযোগ এসছে মানে খুব ভোকাল হতে পেরেছে কোনো ছেলে ম্যারিটাল রেপ নিয়ে? ছেলেটা কিন্তু খুব
যেমন সুন্দর তার চেহারা, সে কিন্তু মানে নাচ টাচের সঙ্গে যুক্ত ছিল, বড় একটি চাকরিও করে। সে একদম খোলাখুলি বলল যে দিদি আমি চাই না চাই আমার ওয়াইফকে 7 দিনের মধ্যে 6 দিন আমার তার ফিজিক্যাল ডিজায়ার পূরণ করতে হতো, সে আমার যা হয়ে যাক, আমার জ্বর হোক, আমার শরীর খারাপ হোক। তাহলে দিদি এটা কি ম্যারিটাল রেপ নয়? আরেকটি ছেলে এসে বলেছিল আমার বাবার গুরু দশাতেও আমার ওয়াইফের ডিজায়ার আমাকে পূরণ করতে হচ্ছিল, সেও একই কথা বলতো, দিদি এগুলো ম্যারিটাল রেপ নয়? তাহলে আমার কাছে কথাই আমি না হয় 2জন ছেলের কথা কি আরো 3-4 জন হয়তো বলেছে, আমি জানতে পেরেছি। তাহলে এরকম তো বহু পুরুষ আছেন, আজকে এটা শোনার পরে তারাও হয়তো মনে মনে ভাবছেন যে তারা এগুলো বলতে পারে না। এই জন্যই বলতে চাই, যারা আমাকে গালাগাল করেন, যারা সারাক্ষণ এনসিআরবি ডেটা দেখাতে চান, তা এই ডেটা কোথায় লিপিবদ্ধ হবে? আমরা তো একটা সাধারণ ট্রাস্ট হতে পারি রেজিস্টার, আমাদের থেকে তো গভর্নমেন্ট নেন না। কই আপনারা তো বলেন না যে ওমেন এনজিওদের কাছে যারা যান বা ওমেন্স কমিশনে তাহলে যারা যান, তাহলে সেই ক্ষেত্রে কেন সেগুলো মিথ্যে হবে না? আমি তো ধরে নিলাম আমার কাছে 2000 যদি প্রায় লোক এসে থাকেন, আমি ধরে নিচ্ছি তার 1500 মিথ্যে, আপনাদের কথায় মান্যতা দিলাম। তাহলে কেন ওমেন্স কমিশনে যারা যাচ্ছেন, তাহলে যারা ওমেন এনজিওদের কাছে যাচ্ছেন, তাহলে আপনারা কেন মানবেন না সেগুলো ফেক? তাহলে আজকে এনসিআরবি যে ডেটা এখান থেকে তো সব কালেকশন, তাহলে সেগুলো কেন আপনারা মানবেন না সেগুলো সত্যি না হতে পারে? আমি একটা কথা বলি, এই যে ধরুন আজকে তিশা শর্মার ধরো যে ডাউরি নিয়ে, ডাউরি ডেট নিয়ে এত কথা চলছে, তো খুব দুঃখজনক। আমার না কতগুলো প্রশ্ন আছে, আমি কিন্তু কাউকে ডিফেন্ড করছি না। আজকে তিশা শর্মা মিস পুনে, উনি এমবিএ ছিলেন, উনি চাকরি করতেন, উনি ডেটিং অ্যাপে আলাপ হয়ে ছেলেটির সঙ্গে বিয়ে করলেন। আচ্ছা আমাকে প্রথম প্রশ্নের কেউ উত্তর দিতে পারেন তার বাবা মা এরম একটি মেয়ের জন্য ডাউরি দেবেন কেন? তিনি তো একটি মিস পুনে সুন্দরী, মডেলিং জগতে ছিলেন, এমবিএ ছিলেন, চাকরি করতেন, এরম মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি ডাউরি দেবো কেন? সর্বোপরি তুমি ডেটিং অ্যাপে আলাপ করেছো, সেই মেয়েটি কেন রাজি হলো বিয়েতে? তার তো প্রথমেই বলা উচিত ছিল যে আমি ডাউরি নিয়ে তোমার সঙ্গে বিয়ে করবো কেন? তাহলে আজকে কি আমরা কেউ এইটা খোঁজ নিতে গেছি যে সে তার বাবার উপরে প্রেশার ক্রিয়েট করেছিল কিনা এই টাকা ডাউরিটা দেওয়ার জন্য, মানে এই জিনিসগুলো দেওয়ার জন্য? কারণ বোঝা যাচ্ছে তার হাজবেন্ড আইনজীবী, শাশুড়ি জাজ, মানে একটা ইয়ে ফ্যামিলি, প্রথিতযশা ফ্যামিলি বা টাকা পয়সাওয়ালা ফ্যামিলি। তাহলে তিনি যে তার নিজের ওখানে সম্মান রাখার জন্য বাবার কাছে জবরদস্তি করেননি, এগুলোর জন্য কি করে জানবো? আজকে সেটা ডাউরি বলে চালাচ্ছে। আর আরেকটা বড় প্রশ্ন আমার আছে সব বাবার কাছে, মায়ের কাছে, মেয়েদের, যারা একবার ডাউরি চান তারা তো বারবার চাইবেন, এটা কেন আপনাদের মাথায় ঢোকে না? আরেকটি মেয়ে যে চলে গেছেন নয়ডায়, দীপিকা, তাকে আপনারা 1.5 কোটি টাকা দিয়েছেন পণ, ফরচুনার গাড়ি, তাহলে আপনাদের মনে হলো না যে এবারে তারপরে এটা 2 কোটি টাকা চাওয়া হবে, আরেকটা গাড়ি চাওয়া হবে? রবীন্দ্রনাথ দেনা পাওনায় কবে তো দেখিয়ে গেছেন নিরুপমার সঙ্গে যা হয়েছিল, আজকে তো আর দেনা পাওনার যুগ নেই। তাহলে আপনারা কেন মেয়েদের ডাউরি দিয়ে বিয়ে দিচ্ছেন? আপনাদের মেয়েরা কেন না করছেন না? ডাউরি তো দেওয়া নেওয়া 2 অপরাধ, তাহলে আপনারা কেন নেওয়ার জন্য ওনাদেরকে পুলিশে ধরাননি তখন? বা আপনাকে কেন পুলিশে ধরা হবে না? তারপরের কথা বলি, মেয়েটি তো বারবার মা বাবাকে জানাচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসছে, আমার ভালো লাগছে না, তা সেই মা বাবা আপনারা তখন সম্মানের কথা ভেবে মেয়েকে নেননি, কি ভেবেছেন অনেক টাকা দিয়ে বিয়ে দিয়েছি মেয়েকে আর ফেরত নেবো না, তাহলে আমাদের লস হয়ে যাবে? আজকে তাহলে আপনারা কোন মুখে যাচ্ছেন কথা বলতে? শ্বশুর বাড়ির শাস্তি চাই বলে সবার আগে তো আপনাদের শাস্তি দেওয়া উচিত। আজকে মেয়ের ভাই আপনি এত এত কথা বলছেন, আপনি কেন সেদিন বোনকে বাঁচাতে দৌড়ে আসেননি? কেন বলেননি আমার বোন একবেলা ওই বাড়িতে থাকবে না? আমার এগুলো খুব প্রশ্ন। দীপিকা মেয়েটির ক্ষেত্রে দেখলেও হয়তো একই কথা দেখা যাবে, তার বাপের বাড়ি থেকে কেউ তাকে ফেরত নিতে চাননি। কেন চান না? সর্বোপরি আপনারা ডাউরি দিয়ে মেয়ের বিয়ে দেন কেন? সেই টাকায় কেন ভাবেন না আমার মেয়ে সেলফ সাফিসিয়েন্ট হবে, আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, চাকরি করবে, আমরা আমাদের কাছেই মেয়েকে রাখবো, বিয়ে দেবো না মেয়ে? কেন? আজকে তো সেই অন্ধকারাচ্ছন্ন যুগ নেই যে মেয়ের বিয়ে না দিলে আপনারা সমাজে এক ঘরে হবে। এরকম কেন, মানে মা বাবারা আমি জানতে চাই সব বাবা মায়ের কাছে আপনারা ডাউরি দিয়ে মেয়েদের বিয়ে দেন কেন? অথচ যখন এই মৃত্যুগুলো হয় তখন এই প্রশ্নটা কিন্তু সবাই এড়িয়ে যান, যত নারীবাদী আছেন, আমি যত নারীবাদীকেই বলতে চাই আপনারা সবাই এই কোয়েশ্চেনটা এড়িয়ে যান, এই বাবা মাকে কেন গ্রেফতার করা হবে না? আপনারা ডাউরি দিয়ে মেয়ের বিয়ে দেবেন কেন? তারপরে কেন এই মানে কুমিরের কান্না হবে? তাহলে সেই টাকায় কেন মেয়েকে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করে নিজের কাছে রাখুন না? নাকি আপনারা ডাউরি দিয়ে একটা ছেলে কিনে যেই লাক্সারিয়াস লাইফটা নিজেরা পান না, দিতে পারেন না, সেটা দিতে চাইছেন মেয়েকে? তাহলে কে অপরাধী? আপনারা তো সবার আগে অপরাধী, তারপরে তো পরেরটা দেখবো। দিদি এরকম হয়েছে কখনো যে কোনো সঙ্গে আরেকটা কথা বলি, আজকে যখন বারাসাতে সুধাংশু দাস একই জিনিস মেয়ের বাড়ির থেকে সমানে টাকা ডিমান্ড করে চলে গিয়েছিলেন লিখে, ওই তাই নিয়ে তো কথা হয় না, তাহলে সেটা কেন ডাউরি নয়? আজকে যখন একজন জাত চলে গেলেন কয়েকদিন আগে একটি ছেলে, কই তাই নিয়ে তো আপনারা উত্তাল হলেন না? সেও তো তার বাবাকে একই কথা বলেছিল, বাবা আমি আর পারছি না, আমার দম বন্ধ লাগছে, সেম ল্যাঙ্গুয়েজ,
তিশা শর্মা, ওই তাই নিয়ে তো আপনাদের উত্তাল হতে দেখি না। তখন আপনাদের কাছে এটা বিচ্ছিন্ন ঘটনা মনে হয়, তখন বলেন না পুরুষ মানুষ কেন স্ট্রং নয়, তখন আপনাদের কথা বলতে দেখি না তো। শুধু নন্দিনী ভট্টাচার্যকে গালাগাল করতে ভীষণ ভাল লাগে না। আর আপনাদের আরেকটা কথাও বলতে চাই, মেয়েদের কিন্তু ধর্ষণ আর ডোমেস্টিক ভায়োলেন্সের বাইরে আরো অনেক সমস্যা আছে, দয়া করে একটু সেগুলোর দিকে দিকপাত করবেন। এই যে আপনারা সারাক্ষণ দুটো জিনিস নিয়ে বেচার চেষ্টা করছেন, এর বাইরে মেয়েদের আরো অনেক সমস্যা আছে, সেগুলোর দিকে তাকাবেন, তাহলে মেয়েদের আমার মনে হয় একটা সার্বিক উন্নতি হবে। অনেক সমস্যা, আর যেই মেয়েরা না সত্যি সত্যি মানে অসুবিধার মধ্যে আছেন, আমার মনে হয় তাদের নিয়ে এখনো কথা হয় না। আমাদের ইন্টারভিউ সেশন, ইন্টারভিউ বলবো না, এটাকে মনে হয় আড্ডা বলাই ভালো। কারণ আমাকে না অনেক মেয়ে ফোন করেন, আমার তখন খুব মনে হয় যে আমি একটা হার্ডকোর মেন্স রাইট অ্যাক্টিভিস্ট, আমার তো পরিচয় তাই। আমায় কেন আপনারা ফোন করেছেন, আমি জিজ্ঞেস করি, বলে দিদি মনে হয় আপনি পুরুষের জন্য এমন ভাবে কাজ করছেন, আমাদের মেয়েদের জন্য কেউ এরকম করে কাজ করে না। আমি তখন বলি ওমেন্স কমিশন বলে দিদি কিচ্ছু করেন না। বললাম অনেক মেয়ে আছেন তো যারা মেয়েদের জন্য কাজ করছেন, সারাদিন ফেসবুকে লিখছেন, বলতে দিদি কেউ কিচ্ছু করেন না। আচ্ছা, এরকম হয় দিদি যে সেলিব্রিটি কেউ, মানে আমি সমস্ত ক্ষেত্রে বলছি, কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে নয়, তাদের এরকম কোনো সমস্যা আছে? আমি তো নাম নাম তো আমি জানতেও চাই, এমন এমন মানুষ আছেন, মানে তাদের মধ্যে শিক্ষা জগতে সব জগতেই আছেন, কিন্তু বলা তো যায় না, তারা অনেক লোক অনেক সমস্যার সম্মুখীন। অনেক রকমের আড্ডা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু নন্দিনীদির দুটো গুণের কথা এখানে তো না বললেই নয়, অনেকে জানেন হয়তো আপনারা, সেটা হচ্ছে নন্দিনীদি অসম্ভব খেলাধুলা ভালোবাসেন, নিজে বোধহয় ব্যাডমিন্টন খেলতাম ছোটবেলা, ক্যারামও খুব খেলতাম, আর যেহেতু এই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল, ফুটবল আমি পাগল, কারণ আমি তো ইস্ট বেঙ্গলের ফ্যান। সেটাই ফ্যান, শুধু না আমি মেম্বারও। ওকে, আইএসএল জেতার পরে কি, হ্যাঁ সেই তো রাত্রিবেলায় শুরু হয়ে গেল, আমার প্রচুর ছেলেরা যারা আর কি ইস্ট বেঙ্গলের সাপোর্টার, সঙ্গে সঙ্গে দিতে শুরু করলো, অন্য ছেলেরা তো হ্যাঁ জিতে গেল। আমার নিজের হাজবেন্ড হচ্ছে মোহনবাগানের সাপোর্টার, সে তো মানে এক সিন বাড়িতে। আমি মানে বাঙাল ঘটি লড়াইটা চলে তাহলে? হ্যাঁ একটু একটু, মানে আমি তো একদম বরিশালের বাঙাল না, সাংঘাতিক বাঙাল আর কি আমি যাকে বলে। তো আর তারপরে আমি ফেসবুকে যখন দিলাম, তখন দেখছি বহু লোক আর কি জানাচ্ছে, মানে আমার মনে হয় যারা ভাবছিল মানে আমার সঙ্গে যোগাযোগ ছিল না আর কি, তারা ভাবছে ও দিদিও ইস্ট বেঙ্গলের সাপোর্টার বলে, তারাও আর কি ইয়ে যেতে শুরু করে দিল। আমি এখন ঘোরতর ইস্ট বেঙ্গলার, গর্বিত ইস্ট বেঙ্গল। আমি তো বলি আমি গর্বিত বাঙাল, গর্বিত ইস্ট বেঙ্গল, গর্বিত মেন্স রাইট অ্যাক্টিভিস্ট। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে দিদি খুব ভালো গান ভালো গান গাই, জানি না, গান বাজনা বহু বছর আছে, গান বাজনার সঙ্গে ছেলেদের নিয়ে দল আছে খুব ভালো, ওরা খুব ভালো গান গায়। তো এখন তো ওদের পাচ্ছি না, তোমাকে পেয়েছি, একটু গান শুনবো। হ্যাঁ ঠিক আছে, একটু আধুনিক গান শোনাই। হ্যাঁ, কারণ আমি সব রকম গানই গাই, তো একটা ভালো আধুনিক গান শোনাই। সতীনাথ মুখোপাধ্যায় আমার খুব প্রিয় শিল্পী। আচ্ছা। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় বাতাসের এই আবেশে চলে যায় অজানা দেশে, বাতাসের এই আবেশে চলে যায় অজানা দেশে, পাখিরা যেখানে শুধু মরমের কাকলি শোনায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায়। কিন্তু নিরালাটা পাও না তুমি, এটা একটা বিষয়। নিরালা কিন্তু নিজেকে তৈরি করেও নিতে হয়, মানে বেসিক্যালি আমি যেমন বলি যে লোনলি আর লোনারের মধ্যে একটা তফাৎ আছে। লোনলি হচ্ছে সবাই বলছে আমি ভীষণ লোনলি, আই এম বেসিক্যালি আর লোনার আর কি। আমি বহু জনতার মাঝে অপূর্ব একা, জীবনানন্দ দাশের মতন আমি গোটা পার্টির মধ্যেও একা হয়ে যেতে পারি, আর ওটা হচ্ছে লোনার। যাই হোক, আমাদের এই আড্ডা আরেকটু চালাতে পারলে ভালো হতো, কিন্তু সময় খুব সংক্ষিপ্ত। আমি একটা প্রশ্ন একটু দিদিকে করব, যদি এটা না হতে কি হতে তাহলে? না, আমি তো এমনিতে বেসিক্যালি কর্পোরেটে ছিলাম অনেকদিন, পারিবারিক ব্যবসাও করেছি, গান বাজনা তো এখনো নিজে খুবই কম করেই, এই সমস্ত ছেলেদের একটা গান শুনবো, একটা গানের দল আছে, ঠিক আছে। এখন আর নিজে খুব একটা গান অত গাই না, জানি না, এটা না হলে আমি এরকমই ছিলাম। চাকরি বাকরিও করেছি, খুব দাপিয়েই করেছি, ব্যবসাও, পারিবারিক ব্যবসা। তোমাকে কখনো বাধা পেতে হয়নি না বাড়িতে? মানে শ্বশুর বাড়িতে বাধা পেতে হয়নি? শ্বশুর বাড়ি ভীষণ ভালো, আমার হাজবেন্ড না থাকলে কাজই হতো না। সবাই আমার চারপাশে, এবং ইনফ্যাক্ট তোমাদের মিডিয়া বলো, প্রশাসন, আইনজীবী,
যত যেখানে যে আছেন, আমি কিন্তু খুব বাধার সম্মুখীন। ইনফ্যাক্ট আমি মেয়েদের কাছেও খুব কৃতজ্ঞ, কারণ বাংলার মেয়েরা কে আমায় স্ট্রে 2-4টে বাজে কথা বলে নে দিয়ে তো আর কিছুর হিসেব হয় না। কিন্তু এমন এমন অনুষ্ঠানে আমাকে ডাকা হয় যেটা কিন্তু একদম থ্রু আউট মেয়েদের অনুষ্ঠান, কিন্তু আমায় কিন্তু ডাকা হয়। কাজে এই সম্মানটা যে আমি পাই, আমি এই জন্য আপামর বাংলার মেয়েদের কাছেও ভীষণভাবে কৃতজ্ঞ। কাজে এমন নয় যে সবাই আমাকে অনেকেই বলেন অনেক কিছু, কিন্তু আমি সেগুলো খুব গায়ে মাখি না, কারণ আমি জানি একটা কাজ করতে গেলে অনেক কিছুর সম্মুখীন হতে হবে। কিন্তু সত্যি বলতে কি, আমি একেবারেই যখন ট্রোল করা হয় আমার মনে আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট, কারণ আমি জানি এসবগুলো হবে। যারা এবং আমি কিন্তু যারা এই কথা, মানে অনেকেই তো ট্রোল হন, এমন তো নয় যে আমি বিশ্বাস করি চুপ করে থাকো, এগুলোকে ঝড়ও ভাবি না। ট্রোল যারা করেন না, তারা বেসিক্যালি নিজেদের মানসিকতাটা প্রকাশ করেন। আমার কিন্তু খুব কিছু আসে যায় না, কারণ আমি মনে করি ওনারা ওনাদের মতো করে কথা বলছেন, আমি তো আমার কাজই আমার পরিচয়। বেশ, একদম আজকে আড্ডাটা শেষ করবো এটা দিয়ে যে নতুন সরকার এসছে, কি এক্সপেকটেশন? এক্সপেকটেশন কিন্তু একটা, যে ডেফিনেটলি যাদবপুরের ফাইলটা আবার খোলা হবে। আচ্ছা, ডেফিনেটলি ওনাদের কাছে সেই এখন এই সময়টা তো ওনারা ভীষণ ব্যস্ত সবাই, এটা খুব সময় নেয় ওনাদের কাছে গিয়ে দাঁড়াবার, ওনাদেরকেও একটু সময় দিতে হবে। আর নিশ্চয়ই যাবো, মেয়েদের জন্য সবকিছু করছেন করুন, কিন্তু এটা ভুলে যাবেন না আপনাদের এই ভোটের পেছনে বহু পুরুষ মানুষেরও ভোট আছে, বহু পুরুষ মানুষের শ্রমও আছে। কাজেই পুরুষ মানুষের কথা একটু ভাববেন, একদম তাদের ব্রাত্য করে দেবেন না। মেয়েদের জন্য করছেন, ঢেলে করুন, কোনো অসুবিধা নেই, যা করছেন তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এটা বারবার বলতে চাইবো যে আপনারা ভুলে যাবেন না, এই আশার পেছনে পুরুষ মানুষের শ্রম, ভোট, উৎসাহ আজও আর তাদের মানে কাজ অনেকখানি। কাজেই তাদের কথা একটু মনে রাখবেন, তাহলে আমরা একটু মানে ভালো থাকতে পারবো এবং পুরুষ মানুষও একটু খুশি হবেন। মানে তাদের কথা তো কখনো কেউ ভাবেননি, কাজে আপনারা যদি ভাবেন, আমার মনে হয় আপনারা যেরকম ভালো কাজ শুরু করেছেন সেটা হয়তো আরেকটু গতি পাবে, বা তাহলে আরো মানুষ আপনাদের সঙ্গে থাকবে বলে আমার বিশ্বাস। কারণ এটা ভুলে যাবেন না, এই পুরুষ মানুষের পরিবারে কিন্তু বহু নারী আছেন যারা আপনাদের দুহাত তুলে আশীর্বাদ করবে। ঠিক কথা। আজকে আড্ডাটা দারুণ জমেছিল, আমার সত্যি ইচ্ছা করছে না যে এখানেই শেষ করে দিই, মনে হচ্ছিল যে আরেকটা অর্ডার করে আরেকবার নতুন করে চালু করি। যাই হোক দিদি, মানে সত্যি বলছি দারুণ লাগলো আজকে কথা বলে, গল্প করে। এবার জানি না আবার কবে দিদিকে পাবো, যদি আবারও পাই, আজকে যা যা আপনাদের মনে প্রশ্ন হলো সেগুলো একটু কমেন্টে জানাবেন, সেই এপিসোডে আবার দিদির সঙ্গে কথা বললে তখন সেই প্রশ্নের উত্তর নেবো। খুব ভালো থেকো দিদি, আবার আশা করি আগামী দিন দেখা হবে। এবং আপনারা যারা দেখলেন এই অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে।